337 হোল টু দি পাওয়ার দেখো 337 আছে, বা 194 হোল টু দি পাওয়ার 102, অথবা 222 হোল টু দি পাওয়ার 222, অথবা 727 হোল টু দি পাওয়ার 313। এরকম টাইপের কোনো সংখ্যা দিয়ে যদি বলা হয় যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কটাই কি হবে, তাহলে এই টাইপের অঙ্কগুলোকে কি করে আমরা চটপট করব সেই নিয়মটা আমরা আজকের ক্লাসে শিখব। এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় প্রত্যেকটি চাকরির পরীক্ষায় কোনো না কোনো ইয়ারে দিয়েছে, তাই এই অঙ্কগুলোকে ভালো করে শিখতে হবে যে এই টাইপের কোনো সংখ্যা যদি দেয় সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কটি কি হবে। কারণ দেখো, এই ধরো একটা যদি সংখ্যা হয়, তার এটাকে বলে একক স্থানীয় অঙ্ক, এটা দশক, এটা শতক, এরকম ভাবে হয়তো। তাহলে এটার হোল টু দি পাওয়ার 222 আছে দেখো, তাহলে করলে যে টোটাল সংখ্যাটা দাঁড়াবে তার একক স্থানীয় অঙ্কটা নির্ণয় করতে হবে খুব তাড়াতাড়ি। সেই জন্য আজকে ক্লাসটা তোমাদের দেখতে হবে। তবে তোমরা দেখতে থাকো আমি কি করে এই একক স্থানীয় অঙ্কগুলোকে কয়েক সেকেন্ডের মাধ্যমে নির্ণয় করব। তো তার জন্য তোমাদের আগে একটা টেবিল তোমাদের দেখাবো, যে টেবিলটা তোমরা আগে ওটাকে মনে রাখবে। আশা করি ওই টেবিলটা মনে রাখতে পারলে এই টাইপের সমস্ত অঙ্ক তোমরা কয়েক সেকেন্ডের মাধ্যমে করে ফেলতে পারবে। দেখো, প্রথমে আমি এখানে একটা টেবিল লিখেছি, টেবিলের দুটো কলাম করেছি, দুটো স্তম্ভ এখানে আছে। প্রথম স্তম্ভে কি লিখেছি, যে নিধানের একক স্থানীয় অঙ্ক, আর দ্বিতীয় স্তম্ভে লেখা হয়েছে, হেডিং দেওয়া হয়েছে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক। ধরো কোন একটা সংখ্যা যেটা আমাদের দেওয়া থাকবে a টু দি পাওয়ার b, এই আকারে দেওয়া থাকবে। আমি এখানে তিনটে এক্সাম্পলও লিখেছি দেখো, 21 টু দি পাওয়ার 29, 705 হোল টু দি পাওয়ার 35, 16 টু দি পাওয়ার 95। এই যে সংখ্যাগুলো এখানে লিখেছি প্রত্যেকটা কিন্তু a টু দি পাওয়ার b এই আকারে আছে। তাহলে a টু দি পাওয়ার b এই আকারে কোনো সংখ্যার a কে আমরা বলি হচ্ছে কি নিধান, a কে এখানে বলা হয় নিধান বা বেস, আর বিটাকে বলা হয় এর সূচক। ঠিক আছে, এর কি বলি, সূচক বলি, বা পাওয়ারও বলে থাকি অনেক সময়। এর পাওয়ার হচ্ছে বি, বা এর সূচক হচ্ছে বি, আর এটাকে বলা হয় নিধান অথবা বেস। ঠিক আছে, তাহলে এখানে হেডিং এর দেখো দেওয়া আছে নিধানের একক স্থানীয় অঙ্ক। তাই নিধান মানে হচ্ছে এই সংখ্যাটা। ঠিক আছে, আর এটা হচ্ছে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক, যেটা আমাকে নির্ণয় করতে বলবে। সংখ্যাটি বলতে পুরোটাকে বলা হচ্ছে a টু দি পাওয়ার b, এই যে সংখ্যাটা তার একক স্থানীয় অঙ্কটা নির্ণয় করতে বলবে। তাহলে এখানে আমার কি কি লক্ষ্য করতে হবে, এখানে আমাদের যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে নিধানের একক স্থানীয় অঙ্ক কি আছে। নিধানের একক স্থানীয় অঙ্ক 0, 1, 5, 6 এই চারটে যদি থাকে তাহলে একই নিয়ম। ঠিক আছে, নিধানের একক স্থানীয় অঙ্কে 0, 1, 5, 6 এই চারটের মধ্যে কোনো একটি অঙ্ক যদি থাকে তাহলে নিয়মটা একই। নিয়মটা কি, সেক্ষেত্রে সংখ্যাটির ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক 0, 1, 5, 6, অর্থাৎ 0 থাকলে 0, 1 থাকলে 1, 5 থাকলে 5, 6 থাকলে 6, কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারলাম? তার মানে ধরো এই যে 21 টু দি পাওয়ার 29 এই যে সংখ্যাটার যদি একক স্থানীয় অঙ্কটা কত হবে নির্ণয় করতে বলে, তাহলে এখানে আমরা কি দেখব, যে নিধান যেটা, নিধান এখানে হচ্ছে 21, তার একক স্থানে কোন সংখ্যাটি আছে। একক স্থান বলতে আমরা এটাকে বুঝি, এটা হচ্ছে একক স্থান, এটা হচ্ছে তার দশক স্থান। তাহলে একক স্থানে 1 আছে, তাহলে দেখো এখানে কি লেখা আছে, একক স্থানে যদি 1 থাকে তাহলে এই যে টোটাল যে সংখ্যাটা তার একক স্থানে কি থাকবে, তার একক স্থানেও 1 থাকবে। বোঝা গেছে? যেমন ধরো আমরা যদি বলি 11, তার হোল টু দি পাওয়ার কোন একটা পাওয়ার ধরো নাও, হোল টু দি পাওয়ার ধরো কত নেব, ধরো 8 নিলাম, হোল টু দি পাওয়ার 8। তাহলে 11 হোল টু দি পাওয়ার 8 বা 11 হোল স্কোয়ার, সব থেকে ভালো একটা ছোট্ট নিই যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। 11 এর স্কোয়ার নিলাম, 11 স্কোয়ার করলে কত হয়, 11 স্কোয়ার দেখো 121 হয়, হয়তো। তাহলে এখানে দেখো এই নিধানের একক স্থানে অঙ্কে 1 আছে, তারপরে এই যে সংখ্যাটা যার ভ্যালু এসছে 121 তারও একক স্থানে অঙ্ক দেখো 1 আছে। তাহলে সেটাই এখানে বলা হয়েছে যে নিধানের একক স্থানের অঙ্ক যদি 1 হয় তাহলে 21 টু দি পাওয়ার 29 এই যে সংখ্যাটা যার এরকম যে ভ্যালুটা আমরা বের করব তারও একক স্থানের অঙ্কে, এরকম একক স্থানের অঙ্কে কি থাকবে, 1 থাকবে। এরকম ভাবে 705 হোল টু দি পাওয়ার 35, তাহলে এই সংখ্যাটার ভ্যালু কি হবে সেটা কিন্তু আমাকে নির্ণয় করতে হলো না। নির্ণয় না করেও আমরা একক স্থানের অঙ্ক খুব সহজে নির্ণয় করব। কিভাবে, যেটা এখানে লিখলাম, যে নিধানের একক স্থানের অঙ্কে যদি 5 থাকে, এটা হচ্ছে নিধান বা বেস, তার একক স্থানে দেখো 5 আছে, ইউনিট প্লেস যেটা, এটাকে আমরা ইউনিট প্লেস বলি। ইউনিট প্লেসে কি আছে, 5 আছে। তাহলে সেক্ষেত্রে এর হোল টু দি পাওয়ার 35 এর যে ভ্যালুটা আসবে তারও একক স্থান, মানে যে সংখ্যাটা বলতে এই রেজাল্টার ভ্যালু, তার একক স্থানে কি থাকবে, 5 থাকবে।
16^95। তাহলে এক্ষেত্রে নিধানের একক স্থানে দেখো 6 আছে, এই যে 6, তাহলে 16^95 তার যে একক স্থানে কি থাকবে, 6 এর ক্ষেত্রেও কি হয় 6 থাকবে। তাহলে হোল টু দি পাওয়ার, যে এখানে যদি 16 হয় তার পাওয়ার আমি যাই নিই না কেন, সেক্ষেত্রে যে সংখ্যাটা আমরা পাবো, প্রত্যেকটা সংখ্যার পাওয়ার যেটাই ধরি না কেন, প্রত্যেকটা সংখ্যার একক স্থানের অঙ্কে কিন্তু 6 হবে। 5 এর ক্ষেত্রে যেহেতু এটা 5 আছে, এখানে 35 এর জায়গায় যাই পাওয়ার থাক, 30 হোক, ঠিক আছে, 20 হোক, 25 হোক, যে কোনো পাওয়ার যদি আমি নিই তারও একক স্থানের অঙ্ক কি হবে, ওই 5 হবে। ঠিক আছে, যে কোনো পূর্ণ সংখ্যা মানে পজিটিভ ইন্টিজার বা যে কোনো স্বাভাবিক সংখ্যায় যদি পাওয়ার নেওয়া হয়, স্বাভাবিক সংখ্যায় বলতে পারো, যদি পাওয়ার নিই তাহলে সেক্ষেত্রে একক স্থানের অঙ্ক কিন্তু এইগুলোর ক্ষেত্রে, এই চারটের ক্ষেত্রে যেমন যেমন আছে তেমন তেমনই থাকবে। তাহলে আশা করি নিধানের একক স্থানের অঙ্কে 0, 1, 5, 6 থাকলে সংখ্যাটির একক স্থানের অঙ্কে কি হবে সেটা তোমরা প্রত্যেকেই বুঝে গেছো। তাহলে এবার আমাদের বাকি কি থাকলো, এখানে চারটে হয়ে গেল, 0 হলো, 1 হলো, 5 হলো, 6 হলো, বাকি থাকলো 2, 3, 4, 5, 6 এখানে হয়ে গেছে, তারপর 7, 8, 9। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে নিয়মটা কি হবে এবার সেটা আমি আলোচনা করব। এবার দেখো, নিধানের একক স্থানের অঙ্ক যদি 2 হয় তাহলে কেমন হবে। সেক্ষেত্রে একটা জিনিস আমরা ফলো করব, মানে এটাকে মাথায় রাখবো, যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে হলে প্রথমে সূচককে 4 দিয়ে ভাগ করব। প্রথমে সূচককে আমরা 4 দিয়ে ভাগ করব। ভাগ করার পর সেক্ষেত্রে ভাগশেষ থাকতে পারে, ভাগশেষ নাও থাকতে পারে। তাই এখানে দুটো পয়েন্ট করা হয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে, যদি ভাগশেষ না থাকে তাহলে সংখ্যাটির একক স্থানের অঙ্ক হবে 2^4 এর একক স্থানীয় অঙ্ক। 2^4 মানে কত? 2^4 মানে হচ্ছে 16। তাহলে 16 এর একক স্থানের অঙ্ক কি থাকে? 6, তাই তো? এই যে 16 যদি সংখ্যাটাকে লিখি তাহলে 6 হচ্ছে একক স্থানে আর এটা হচ্ছে দশক স্থানে। তাহলে এক্ষেত্রে কি হবে, 6 হচ্ছে একক স্থানের অঙ্ক, যেহেতু 6 হচ্ছে তাহলে সংখ্যাটার একক স্থানের অঙ্কটা 6 হবে। তাই তো বলা হয়েছে যে প্রথমে সূচককে 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগশেষ যদি না থাকে তাহলে সংখ্যাটির একক স্থানের অঙ্ক হবে 2^4 এর একক স্থানের অঙ্ক। এটাকে 6 না লিখে 2^4 কেন লিখলাম, এটার কারণ আছে, কারণটা আমি একটু বাদে বোঝাবো। 6টাকে আমরা এখান থেকে ভেবে নেব, মানে এখান থেকে বের করে নেব যে 2^4 মানে 16 এর একক স্থানের অঙ্ক 6 থাকে, তাহলে আনসার হবে 6। এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এখানে 2^4 না লিখে একবারে 6 এর একক স্থানীয় অঙ্কটি 6 হবে, এটা লিখে দিলেই তো হয়ে যায়। সেটা আমি লিখিনি, সেখানে কারণ আছে, ঠিক আছে? তাহলে আমার মনে রাখতে সুবিধা হবে, সেই কারণে আমরা এই ফর্মে লিখেছি। দ্বিতীয়, যদি ভাগশেষ থাকে তাহলে সেক্ষেত্রে সংখ্যাটির একক স্থানের অঙ্ক হবে 2^, ভাগশেষ মানে ভাগশেষ যেটা থাকবে 2^, ভাগশেষের একক স্থানের অঙ্কটা হবে সংখ্যাটির একক স্থানের অঙ্ক। একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন এই যে আমি এখানে নিয়েছি 222 এর পাওয়ার হচ্ছে 222, তাহলে এটার একক স্থানের অঙ্ক কি হবে? ঠিক আছে, তাহলে এখানে প্রথমে দেখতে হবে নিধান মানে এখানে 222, তার একক স্থানে কত আছে? 2 আছে, যেটা এই নিয়মে যাচ্ছে যে নিধানের একক স্থানের অঙ্কে যদি 2 থাকে তাহলে নিধান 222, তার একক স্থানের অঙ্কে 2 আছে। তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটির একক স্থানের অঙ্ক কি হবে সেটা নির্ণয় করতে গেলে প্রথমে সূচক বলতে এখানে পাওয়ারটাকে বোঝাচ্ছে 222, সূচক এখানে কিন্তু আমাদের 222 আছে। ঠিক আছে, এটা হচ্ছে সূচক। এটা যেটা থাকবে সূচকের জায়গায় যা থাকবে সেটাকে প্রথমে 4 দিয়ে ভাগ করতে বলেছে, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। এই যে প্রথমে সূচককে 4 দিয়ে ভাগ করে দেখব ভাগশেষ আছে কি ভাগশেষ নেই সেটা চেক করব। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে দেখো 4 5 20, এখান থেকে 2 নামলো, মাইনাস করে 2 হচ্ছে আর এই 2টা নামলো, তাহলে 22 হলো। তাহলে এখানে হচ্ছে 4 5 20, তাহলে হ্যাঁ ভাগশেষ আছে, এখানে আমরা কিন্তু ভাগশেষ পেয়েছি। তাহলে কত পেয়েছি ভাগশেষ? 2 পেয়েছি। তাহলে ভাগশেষ থাকলে কি হবে বলেছে, ভাগশেষ যদি থাকে তাহলে সংখ্যাটির একক স্থানের অঙ্ক হবে 2^, এই যে 2^, ভাগশেষ কত পেয়েছি, এই যে 2^, ভাগশেষ আছে, ভাগশেষের জায়গায় 2 পেয়েছি, তাহলে 2^, ভাগশেষ ইকুয়াল টু কত হলো? 4 হলো। তাহলে 4 থাকা মানে এটা তো একটাই অঙ্ক আছে, এটাই একক স্থানের অঙ্ক, তাহলে 2^, ভাগশেষের একক স্থানের অঙ্কটা হবে আনসার। তাহলে যেহেতু 2^, ভাগশেষ মানে 2² ইকুয়াল টু 4 পেলাম, একটাই অঙ্ক, তাহলে ওটাই একক স্থানের অঙ্ক হিসাবে ধরতে হবে। যদি এখানে দুটো অঙ্ক পেতাম তাহলে একক স্থানের অঙ্ক যেটা সেটাকে নিতাম, এখানে একটাই অঙ্ক তাই এটাই একক স্থানের অঙ্ক। তাহলে একক স্থানের অঙ্ক এই সংখ্যাটার কত আছে? 4 বা 4 আছে।
তাহলে আমাদের আনসার কি হবে, এই যে সংখ্যাটা তার একক স্থানের অঙ্ক হবে 4। মানে এর পাওয়ার যদি 222 নেওয়া হয় তাহলে যে রেজাল্ট আমরা পাবো তার একক স্থানের অঙ্কে কি পাবো, 4 পাবো, 4 আসবে। ঠিক আছে, যেমন ধরো আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, 222-এর জায়গায় ধরো অন্য একটা সংখ্যা নিলাম যার একক নিধানের একক স্থানের অঙ্কে 2 থাকবে। ধরো কত নেব, 162, এই যে হোল টু দি পাওয়ার ধরো 87 নিলাম, বা এই একটা কাজ করি 84 নিলাম, এই 84। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই নিধানের একক স্থানের অঙ্ক 2 আছে, তাহলে 2 থাকলে এই নিয়ম যাবে। তাহলে আমাকে কি করতে হবে, যেটা সূচক আছে, সূচক হচ্ছে এখানে 84, সূচককে আমরা কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 4 নামলো 4 একে 4। এখানে দেখো কোনো ভাগশেষ নেই। ঠিক আছে, ভাগশেষ এখানে শূন্য। তাহলে ভাগশেষ যদি না থাকে তাহলে কি বলা হয়েছে, 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। এই যে 2 টু দি পাওয়ার 4 এর একক স্থানের অঙ্ক, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, তার একক স্থানের অঙ্ক কত আছে, 6 আছে। তাহলে 162-র পাওয়ার যদি 84 নেওয়া হয় তাহলে যে রেজাল্ট আমরা পাবো তার একক স্থানের অঙ্ক কত থাকবে, 6 থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে নিধানের একক স্থানের অঙ্ক 2 থাকলে আমরা এই নিয়মে করব। ঠিক আছে, নিধানের একক স্থানের অঙ্কে যদি 2 থাকে তাহলে নিয়ম হচ্ছে এইটা। এবার এখানে দেখো ব্র্যাকেটে 378, এটা কেন লিখলাম, এটা মানে হচ্ছে এটার মাধ্যমে আমরা নিধানের একক স্থানের অঙ্ক 3 থাকলে বা 7 থাকলে বা 8 থাকলে সেটাও আমরা করে ফেলতে পারবো এই নিয়মের মাধ্যমে। এই যে নিয়মটা দেখাবো, এই নিয়ম দিয়ে মানে নিয়মটা দেখলাম, এই নিয়ম দিয়ে বাকি এই যে 3টে সংখ্যা যার নিধানের একক স্থানের অঙ্কে এই 3টে সংখ্যা আসবে সেটাও কিন্তু এই নিয়মে করা যাবে। তাহলে চেঞ্জ কোন জায়গাটা হবে, দেখো এখানে একটু চেঞ্জ হবে, চেঞ্জের জায়গাটা শুধু খেয়াল করো। ধরো এরকম আছে, নিধানের একক স্থানের অঙ্ক 3 আছে, তাহলে নিয়ম হচ্ছে ওই একই, 4 দিয়ে ভাগ করব। প্রথমে সূচককে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে, দেখো 3-এর ক্ষেত্রে এখানে 3 টু দি পাওয়ার 4 হবে। 3 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক যেটা হবে সেটাই আমার আনসার। আর যদি ভাগশেষ থাকে তাহলে সংখ্যাটির একক স্থানের অঙ্কে, যেটা আগে ছিল 2 টু দি পাওয়ার ভাগশেষ, এবার হবে 3 টু দি পাওয়ার ভাগশেষের একক স্থানের অঙ্ক। তাহলে 2 এর জায়গায় যদি 3 থাকে তাহলে এই জায়গাটায়, যে এখানে 2 এর জায়গায় এই জায়গাটা 3 হবে আর এই জায়গাটা 3 হবে। ঠিক আছে, সেক্ষেত্রে 3 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্কটা নেব, আর এখানে 3 টু দি পাওয়ার ভাগশেষের একক স্থানীয় অঙ্ক। যদি 7 হয় তাহলে এই জায়গাটা আসবে কি, এটা ফিক্সড, 4 দিয়ে ভাগ করব সবসময়। এই 4টের ক্ষেত্রে আমরা 4 দিয়ে ভাগ করব। এখানে 2 টু দি পাওয়ার 4 এর জায়গায় 7 এর ক্ষেত্রে এটা 7 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক যা হবে। আর ভাগশেষ যদি থাকে তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে 7 টু দি পাওয়ার ভাগশেষের একক স্থানীয় অঙ্ক। 8 এর ক্ষেত্রেও তাই, 8 এর ক্ষেত্রে এখানে হবে 8 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক, আর এটা হবে 8 টু দি পাওয়ার ভাগশেষের একক স্থানীয় অঙ্ক। এইভাবে জায়গাটা চেঞ্জ হবে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। তাহলে এইবার আমি এরকম টাইপের 2-একটা এক্সাম্পল হিসেবে নিই আগে। যেমন ধরো যদি এবার আমরা সংখ্যাটাকে নিই, যে একটি সংখ্যা নিলাম সেটা হচ্ছে 234, এখানে আমি লিখছি যে 234, হ্যাঁ, 37 হোল টু দি পাওয়ার ধরো এখানে 323, এই যে একটা সংখ্যা নিলাম, একটু বড় টাইপের সংখ্যা নিলাম। তাহলে এই সংখ্যাটির একক স্থানের অঙ্ক কি হবে, তাহলে প্রথমে আমাকে দেখতে হবে এখানে নিধান কোনটা আছে, এটা হচ্ছে নিধান। নিধানের একক স্থানের অঙ্ক দেখো 7 আছে, এটা হচ্ছে নিধানের একক স্থানের অঙ্ক 7, মানে এই যে 4টি নিয়মের মধ্যে কেটে গেছে, এই রুলস যাবে। তাহলে এখানে 7 আছে, যে নিধানের একক স্থানের অঙ্ক যদি 7 হয় তাহলে কি করতে হবে, প্রথমে সূচককে 4 দিয়ে ভাগ করব। সূচক মানে এখানে 323, এটা হচ্ছে সূচক, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করো, 4 এটা 32। ঠিক আছে, তাহলে কত হবে, এখানে কত, 0 দিয়ে 3 নামলো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, ভাগশেষ থাকছে, এটা কিন্তু ভাগশেষ থাকছে। কত ভাগশেষ হচ্ছে, 3 হচ্ছে ভাগশেষ আমার। তাহলে নিয়মটা কি বলেছিলাম, 7-এর ক্ষেত্রে এই জায়গাটায় ভাগশেষ যদি থাকে 2 নম্বর নিয়ম যাবে, যে ভাগশেষ থাকলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 টু দি পাওয়ার ভাগশেষ ছিল, এখানে 2 এর বেলা ছিল কিন্তু এটা তো 7 এর বেলা, এটা একক স্থানীয় অঙ্ক 7 আছে, তাহলে 7 এর বেলা এটা 7 টু দি পাওয়ার ভাগশেষ হবে। তাহলে আনসার হবে 7 টু দি পাওয়ার ভাগশেষ কত পেয়েছি, ভাগশেষ হচ্ছে 3 পেয়েছি। তাহলে 7 কিউব মানে কত, 7 কিউব মানে 7 ইন্টু 7 ইন্টু 7, তাই তো। তাহলে কত হচ্ছে, 7 7 49,
তাকে আবার 7 দিয়ে গুণ, তাহলে 7 নং 63, 3 হাতে 6, 4 7 28 আর 6 কত 34। তাহলে এই যে 7 কিউব, 7 কিউবের একক স্থানের অঙ্কে কত আছে বলেছে কি 7 টু দি পাওয়ার ভাগশেষের একক স্থানীয় অঙ্কটা হবে আনসার। তাহলে 7 কিউবের একক স্থানের অঙ্ক 3 আছে, তাহলে এই যে সংখ্যাটা তার একক স্থানের অঙ্ক হবে 3 হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে আনসার। এবার দেখো তোমরা যখন পরীক্ষায় করবে তখন তো এত গুণ তোমার করার দরকার নেই, আমরা কিভাবে করব? ধরো আমরা জানি 7 কিউবের একক স্থানের অঙ্ক যা হবে, এবার 7 কিউব মানে 7 ইন্টু 7 ইন্টু 7, আমার টোটাল গুণ দরকার নেই, আমার একক স্থানের অঙ্কটা বার করলেই শুধু হবে। তাহলে এটার সাথে এটা গুণ করলে 7 7 49, তাহলে একক স্থানের অঙ্কে 9 আছে, 49 যদি লিখি 49-এর একক স্থানের অঙ্ক হচ্ছে 9, তাহলে 7 7 49 একক স্থানের অঙ্কে 9, একক স্থানের অঙ্কটাকে জাস্ট ধরবো 9। এবার 9-এর সাথে আবার 7 গুণ করলে 7 নং 63, তা সেক্ষেত্রে একক স্থানের অঙ্ক হচ্ছে 3, জাস্ট আনসার 3। এই যে এইভাবে পুরো গুণ করার দরকার নেই, গুণটা আমি প্রথমে করালাম এটা বোঝার সুবিধার জন্য, প্রথম বুঝছো তাই বুঝতে যাতে সুবিধা হয় তাই আমরা এটাকে গুণ করে দেখালাম, কিন্তু আমরা যখন পরীক্ষায় নিজেরা করব তখন কিন্তু এইভাবে করবো না, তখন 7 কিউব মানে 7 7 49, 49 একক স্থানের অঙ্ক 9 ধরবো, 9-এর সাথে পরে আবার 7 গুণ করলে 7 নং 63, তাহলে একক স্থানের অঙ্ক হচ্ছে 3, সেইভাবে আমরা আনসারটা চটপট বের করে ফেলবো। তাহলে এই যে সংখ্যাটা তার একক স্থানের অঙ্ক কত পাবো, একক স্থানের অঙ্কটা হবে 3 হবে। ঠিক আছে, এরকম ভাবে আরো দুই একটা একটু দেখাই যাতে আরো বিষয়টা ক্লিয়ার হবে। দেখো এখানে এটাকে মুছে দিলাম। আচ্ছা 2 3 7 8 এদের ক্ষেত্রে আমাকে নিতে হবে, তাই তো? তাহলে এবার যদি সংখ্যাটাকে আমরা এরকম নিই, ধরো 337 হোল টু দি পাওয়ার 337 এরকম নিলাম এইটা। তাহলে এটার ক্ষেত্রেও দেখো নিধানের একক স্থানে অঙ্ক 7 আছে, তাহলে 7 থাকলে এই যে এই চারটে রুলস একই নিয়ম, সূচককে 4 দিয়ে ভাগ করব, তাহলে সূচক কত আছে, সূচক আছে 337, তাহলে এটাকে ভাগ করব হচ্ছে 4 দিয়ে, তাই তো? এই যে 337 এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে 4 এটা 32, 33, 4 4 16, তাহলে 1 হচ্ছে ভাগশেষ পেয়েছি 1। তাহলে ভাগশেষ যদি 1 হয় তাহলে আনসার কি হবে, এই যে 2 টু দি পাওয়ার ভাগশেষ, তাহলে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে তো 2, তাহলে 2 এর ক্ষেত্রে এটাই একক স্থানের অঙ্ক, একটাই অঙ্ক আছে মানে ওটাকে একক স্থানের অঙ্ক ধরতে হবে, তাহলে একক স্থানের অঙ্ক হচ্ছে 2। তাহলে এই যে সংখ্যাটা এর একক স্থানের অঙ্ক পাবো কত, 2 হচ্ছে আমার আনসার হবে। বুঝতে পেরেছো? তো এইভাবে অঙ্কগুলোকে করতে হয়। বেশ, তাহলে এই নিয়মটা আশা করি বোঝাতে পেরেছি। এবার যদি এক্ষেত্রে ভাগশেষ আমার না থাকতো, ধরো এইটার ক্ষেত্রে এখানে পাওয়ারটা এমন আছে যে ভাগশেষ নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ভাগশেষ না হলে তখন 7 টু দি পাওয়ার 4, 7 টু দি পাওয়ার 4 মানে কত দেখো, একবারে যদি আমরা করি 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, তো আমরা জাস্ট এবার করবো যে 7 7 49, 49-এর 9 একক স্থানের অঙ্ক 9 হচ্ছে, আবার এই দুটোকে গুণ করলে 7 7 49 একক স্থানের অঙ্ক 9 পেলাম। এবার 9 নং 81, 81-র একক স্থানের অঙ্ক হচ্ছে 1, তাহলে এটাকে যদি গুণ করি 4 থেকে একক স্থানের অঙ্ক কিন্তু 1 হবে। তাহলে এর আনসার কি হবে, এটার পাওয়ারটা যদি এমন থাকতো যে আমি ভাগশেষ করলে 7 দিয়ে ভাগশেষ করলে কোনো ভাগশেষ নেই, তাহলে সেক্ষেত্রে আনসার হতো কিন্তু 1, কারণ সেক্ষেত্রে 7 টু দি পাওয়ার 4 এর যে একক স্থানের অঙ্ক সেটাই হচ্ছে আনসার। তো এবার 7 টু দি পাওয়ার 4 কে যখন আমরা এই রেজাল্টটা বার করছি একবারে টোটাল গুণ না করে জাস্ট একক স্থানের অঙ্কটা কি হবে সেইটাকে ক্যালকুলেশন করে বার করছি। এই যে 7 ইন্টু 7 মানে 49, একক স্থানের অঙ্ক 9, এবার 9-এর সাথে আবার 7 গুণ করলে 7 নং 63, সেই ক্ষেত্রে একক স্থানের অঙ্ক 3, এবার 3-এর সাথে যখন আবার 7 গুণ করবে 3 সাথে 21, তাহলে সেই ক্ষেত্রে একক স্থানের অঙ্ক হচ্ছে 1। তা সেটাই আমি এখানে করেছি, বোঝা গেছে? সেক্ষেত্রে কিন্তু যদি আমার এখানে এমন একটা সংখ্যা থাকতো যাকে 4 দিয়ে ভাগ করছি অথচ কোনো ভাগশেষ পাইনি, সেক্ষেত্রে কিন্তু একক স্থানের অঙ্ক 1 হতো। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। ঠিক আছে, এবার দেখো যদি এমন হয় যে নিধানের একক স্থানের অঙ্ক হচ্ছে 4 এবং 9, এই দুটোর ক্ষেত্রে কিন্তু একই রকম নিয়ম মোটামুটি। ঠিক আছে, 4 থাকলে কি হবে আর 9 থাকলে কি হবে, এই দুটো হলে আমাদের মোটামুটি 0 থেকে শুরু করে 9 অবধি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই আমাদের টেবিল কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা দেখো ভালো করে, যদি নিধানের একক স্থানের অঙ্ক 4 থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে সূচকটা কি আছে, জোড় সংখ্যা আছে না সূচক বিজোড় সংখ্যা আছে, এটা আমাদের লক্ষ্য করতে হবে। যদি দেখা যায় সূচক জোড় সংখ্যা আছে সেক্ষেত্রে সংখ্যাটির একক স্থানের অঙ্ক 6 হবে, আর যদি দেখা যায় সূচক বিজোড় সংখ্যা আছে সেক্ষেত্রে একক স্থানের অঙ্ক হবে 4। ঠিক আছে, যেমন ধরো এই যে 194 হোল টু দি পাওয়ার 102, এই যে সংখ্যাটা, তো এখানে দেখো নিধানের
একক স্থানের অঙ্কে 4 আছে, তাহলে নিধানের একক স্থানের অঙ্ক 4, সেক্ষেত্রে দেখতে হবে সূচকটা কি আছে, সূচক আছে 102, তাহলে 102 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে সূচক হচ্ছে জোড় সংখ্যা আছে, তাহলে সেক্ষেত্রে নিধানের কি হবে, সংখ্যাটির একক স্থানের অঙ্ক হবে 6, তাহলে এটার আনসার হবে কি, এটার যে একক স্থানের অঙ্ক তার উত্তরটা হবে 6। ঠিক আছে, এরকম ভাবে পরেরটা যদি আমি দেখি 294 হোল টু দি পাওয়ার 103, তাহলে 294 মানে সংখ্যাটির একক নিধানের একক স্থানের অঙ্কে 4 আছে, তাহলে দেখতে হবে সূচকটা জোড় না বিজোড়, দেখো সূচক আছে বিজোড় 103, বিজোড় হলে কি হবে, একক স্থানের অঙ্ক আনসার কত হবে, 4 হচ্ছে উত্তর, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে 4। বোঝা গেছে? তো এরকম ভাবে যদি নিধানের একক স্থানের অঙ্কে 9 হয়, 4-এর জায়গায় যদি 9 থাকে, তাহলেও আমাকে দেখতে হবে যে সূচকটা জোড় আছে না বিজোড় আছে, তাহলে এই দুটো একই রকম নিয়ম। তাহলে 9-এর ক্ষেত্রে যদি সূচক জোড় সংখ্যা হয় তাহলে সংখ্যাটির একক স্থানের অঙ্ক হবে 1, আর যদি সূচক বিজোড় সংখ্যা হয় তাহলে সংখ্যাটির একক স্থানের অঙ্ক হচ্ছে 9 হবে। ঠিক আছে, যেমন ধরো 139 টু দি পাওয়ার 45 আছে, 139-এর পাওয়ার হচ্ছে 45, তাহলে সেক্ষেত্রে 139-এর দেখো এটা হচ্ছে, এটাকে আমরা বলি নিধান, তাহলে নিধানের একক স্থানের অঙ্কে 9 আছে, তাহলে সূচকটাকে দেখতে হবে 45 আছে, 45 হচ্ছে বিজোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে একক স্থানের অঙ্ক হবে 9, তাহলে এটার ক্ষেত্রে একক স্থানের অঙ্ক হচ্ছে 9। আবার এখানে দেখো 199 টু দি পাওয়ার কত 48 নিয়েছি, তাহলে 199 হচ্ছে এখানে নিধান, যার একক স্থানের অঙ্কে 9 আছে, তাহলে সেক্ষেত্রে সূচক দেখতে হবে 48, যেটা হচ্ছে জোড়, সূচক যদি জোড় সংখ্যা হয় তাহলে সংখ্যাটির একক স্থানের অঙ্কে কত হবে, 1 হবে। ঠিক আছে, তাহলে এইভাবে 4 এবং 9 যদি নিধানের একক স্থানের অঙ্ক হয় সেক্ষেত্রে সংখ্যাটির একক স্থানের অঙ্ক কি হবে আশা করি বোঝাতে পারলাম। তাহলে এই হচ্ছে টোটাল টেবিলটা, যেখানে শুরু করে 0 থেকে শুরু করে 9 অবধি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমার একক স্থানের অঙ্ক কি আসবে সেটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এইগুলো বাড়িতে আগে রেডি করো, টেবিলটাকে ভালো করে বুঝে নাও, তারপরের ক্লাসে আমি এই সংক্রান্ত আরো কিছু অঙ্ক এক্সাম্পল, বেশ কিছু আরো কিছু এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো হয়তো দেখা যাচ্ছে এখানে একটা নয়, অনেক সময় পরীক্ষায় কি হয় এরকম একাধিক এরকম সংখ্যার যোগফল বা বিয়োগফল আকারে দিয়ে তোমাকে নির্ণয় করতে বললো, সেই সংখ্যাগুলোর একক স্থানের অঙ্ক কি হবে। ঠিক আছে, সেইগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করবো, তার আগে তোমরা এই ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে দেখবে, যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তাহলে সেইগুলো আমরা পরের ভিডিওতে আরো ভালোভাবে আলোচনা করার চেষ্টা করবো। ঠিক আছে।